Again, Assalamu alaikum. We are going to learn about the uses of modal verbs in episode 2. So be ready with your pen and paper, and I am going to start here. Episode 1, then today, episode 2. Okay. Use of modals. Use of modals. And the first one is here used to. Used to plus VB. VB হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা এটাকে সচরাচর V1 বলি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের বেস ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে। There is a little difference between verb present form and verb base form. So তোমরা একটু লিখে নাও used to plus VB মানে ভার্বের বেস ফর্ম। এখন বলতে পারো প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্যটা কি, তাই তো? শোনো, ধরো আমি লিখলাম he writes a letter. সে একটা চিঠি লেখে। তো তোমরা এই ভার্বটাকে নিশ্চয়ই পাস্ট ফর্ম বলবা না, প্রেজেন্ট ফর্মই তো বলবা, মানে কি V1 বলবা। কিন্তু তুমি এটাকে বেস ফর্ম বলতে পারবা না। কেন? কারণ যখন বেস ফর্ম হয় তখন প্রেজেন্ট ফর্ম থাকলেও এই ভার্বের সাথে এসটা যুক্ত থাকবে না, ইএসটা যুক্ত থাকবে না। তোমার সাবজেক্টটা যতই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক, তোমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো প্রত্যেকটা মডাল ভার্বের পরেই ভার্বের বেস ফর্ম হয়। তো আমরা বলছিলাম কি, আমি বলেছিলাম ইউজ টু এরপর ভার্বের বেস ফর্ম। এর কাজটা কি? এর কাজটা আমরা জেনে নিব। লিখে রাখো অতীতের অভ্যাসগত কর্ম বা কাজ বুঝাতে ব্যবহার হয় বা বোঝানো হয়। মানে ইউজ টু দ্বারা অতীতের অভ্যাসগত কাজ বোঝানো হয়, মানে এমন একটা কাজ যা তুমি আগে করতে বাট এখন করো না। বলো না, আরে আমরা তো আগে বন্ধুদেরকে নিয়ে প্রায় সেখানে হাঁটতে যেতাম, তার মানে কি এখন যাই না, এখন যাই না। আর বলো না, আমরা প্রায় আগে ঝালমুড়ি খেতাম, তার মানে কি এখন খাই না। আমরা তো প্রায় আগে ক্লাসে লেট করে জয়েন করতাম, তার মানে কি এখন করো না। এরকম অতীতের একটা অভ্যাসগত কর্ম যখন বুঝায় তখন আমরা ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। যেমন আমি যদি বলি যে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তার মানে হচ্ছে আমি আগে সকালে হাঁটতাম, প্রত্যেক সকালে হাঁটতাম, কিন্তু এখন হাঁটি না। সত্যিই তাই। জানো আমি আগে সকালে শুধু হাঁটতাম না, দৌড়াতাম, 4 কিলো 5 কিলোমিটার দৌড়াতাম। এখন আর হয় না। রাতে অনলাইন ক্লাস থাকে, ঘুমোতে ঘুমোতে রাত 2টা 3টা বেজে যায়, সকালে উঠতে পারি না। বাট তোমরা এটা মিস করবো না, ইউ শুড নট মিস ইট। তোমরা চেষ্টা করবা এভাবে পার সকালে ঘুম থেকে উঠে যেন হাঁটো, অন্তত 5 মিনিট হাঁটবা। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তার মানে আমি সকালে হাঁটতাম, অতীতের অভ্যাসগত কর্ম, এখন হাঁটি না, এমনটা বোঝাচ্ছে। আবার যদি বলি উই ইউজ টু কি করতাম আমরা, কি যেন করতাম, সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটতাম, তার মানে এখন সাঁতার কাটি না, আগে কাটতাম। তাহলে এরকম অতীতের অভ্যাসগত কর্ম যদি বুঝায় তাহলে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন নিশ্চয়ই তোমার মনে আসতে পারে তাহলে বর্তমানের অভ্যাস বুঝালে কি হবে? রাইট। আবার অনেক বুদ্ধিমান আছে, অনেক বুদ্ধিজীবী আছে, তারা কি মনে করে জানো? তারা মনে করে অতীতের অভ্যাস বুঝালে যদি ইউজ টু হয় তাহলে বর্তমানের অভ্যাস বুঝালে মনে হয় শুধু ডিটা বাদ দিলেই হবে, মানে ইউজ টু। নো 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 নো, সম্ভব না। এরকম ইউজ টু বলে আসলে কিছু নেই, আছে ইউজড টু। তাহলে উপায় কি? হ্যাঁ উপায় আছে।
অতীতের অভ্যাস বোঝালে তোমাকে ইউজ টু দিতে হবে, আর ডি বাদ দিয়ে শুধু ইউজ টু বলে কিছু হয় না। তাহলে উপায় কি? উপায়টা আবার শোনো। এটা তো লিখে নিয়েছো তাই না, যে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, উই ইউজ টু সুইম ইন দ্য রিভার। এখন তোমরা লিখে রাখো যে তবে অভ্যাসগত কাজ বুঝাতে আরো দুইটি বিকল্প, বিকল্প তো বুঝো মানে একটার পরিবর্তে আরেকটা বিকল্প উপায় আছে। তোমাকে মজা করে লিখে নাও। তাহলে আমরা জানলাম অতীতের অভ্যাসগত কর্ম বুঝালে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু আমরা এখন জেনে নিব এই ইউজ টু প্লাস ভার্ব বেস ফর্ম ছাড়াও আরো দুইটা বিকল্প উপায়, অল্টারনেটিভ ওয়ে আছে। সেটা কি কি? সেটা হলো, লিখো am অথবা is অথবা আর, তার সাথে তোমরা যোগ করবা ইউজ টু। তখন আবার তোমাকে ভার্বের সাথে আইএনজি নিতে হবে, মানে ইউজ টুর পরে যে ভার্বটা নিবা সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। যদি এই স্ট্রাকচারটা প্রয়োগ করো তাহলে সেটা মানে প্রেজেন্ট। আর যদি তুমি এই কাজটা লিখে নাও সবাই, ওয়াজ বা ওয়্যার, তার সাথে তুমি ইউজ টু দিবা এবং এরপরে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সেটা হবে অতীতের অভ্যাস। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? অতীতের অভ্যাস দুই ভাবে বোঝানো যাবে। একটা হলো শুধু ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটা হলো ওয়াজ বা ওয়্যারের পর ইউজ টু দিয়ে ভার্বের সাথে আইএনজি। আর বর্তমানের অভ্যাস বোঝানোর উপায় একটাই, সেটা হলো তোমাকে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এখান থেকে একটা নিতে হবে, এরপর ইউজ টু নিতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি নিতে হবে। বুঝেছো? আবারও শোনো, অভ্যাস দুই ধরনের হতে পারে। যে অভ্যাস তুমি এখনো করতেছো বর্তমানের, আরেক অভ্যাস অতীতে করেছিলে এখন নেই। সো তোমার অতীতের অভ্যাসকে বোঝানোর জন্য দুইটি স্ট্রাকচার প্রয়োগ করতে পারো। এক হচ্ছে সরাসরি ইউজ টু ভার্বের বেস ফর্ম, আরেকটা হলো ওয়াজ বা ওয়্যার দিবা, তারপর ইউজ টু দিয়ে ভার্বের সাথে আইএনজি দিবা। কিন্তু বর্তমানের অভ্যাস বোঝানোর জন্য একটাই উপায়, সেটি হলো তোমাকে অ্যামিজার থেকে যে কোনো একটা নিতে হবে, তারপর ইউজ টু নিতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি নিতে হবে। গট ইট? গুড। এখন আসো আমরা আরো কিছু সেন্টেন্স লিখে ফেলি। তো আমি প্রথমে কি লিখেছিলাম? আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তার মানে এটা বোঝাচ্ছে আমি প্রত্যহ সকালে হাঁটতাম, মানে হাঁটতাম, এখন হাঁটি না। যদি আমি এটাকে আরেকভাবে লিখতে চাই তাহলে আমি লিখব আই ওয়াজ ইউজড টু। আর তোমরা তো জানো ওয়াজ ইউজড টু দিলে তখন ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে ওয়াক না লিখে কি হবে? ওয়াকিং, ওয়াকিং ইন দ্য মর্নিং। এটাও বোঝাচ্ছে আমি সকালে হাঁটতাম। আর তুমি যদি এভরি মর্নিং দাও তাহলে বুঝবে প্রত্যেক সকালে হাঁটতাম। আর বর্তমানের অভ্যাসটা দুইটাই অতীত হলো না? বর্তমানের অভ্যাস বোঝানোর জন্য তোমাকে নিতে হবে আই, আই শব্দ অ্যাম হয়, আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, বা তুমি লিখতে পারো এভরি মর্নিং, ইন দ্য মর্নিংও লিখতে পারো,
এভরি মর্নিং লিখলে বুঝাবে যে আমি প্রত্যহ সকালে হাঁটি। তার মানে আমি একদিন হাঁটি তা না, আমি প্রতিদিন সকালে হাঁটি। এটা আমার বর্তমানের অভ্যাস। দেখেছো মজার না অনেক? তোমার সময় বলো না, আরে বলো না, আমার না প্রতিদিন আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে। কি অভ্যাস? আমি প্রতিদিন সকালে লেট করে ঘুম থেকে উঠি। কি বলবো তখন? তখন তোমাকে বলতে হবে I am used to waking up early in the morning, না late in the morning. সো বর্তমান অভ্যাস হলো am used to. ওকে? আমরা অতীতের অভ্যাসগত কাজকে দুইভাবে লিখতে পারি, সরাসরি used to প্লাস ভার্ব ওয়ান, অথবা was were এর পর used to প্লাস ভার্বের সাথে ing, আর বর্তমানের জন্য একটাই। এখন তোমাদের কার কি কি অভ্যাস আছে সেটা আমাকে জানাও। কিভাবে? সেন্টেন্সের মাধ্যমে। তোমাদের হোমওয়ার্কের একটা অংশ হয়ে গেল, তোমরা used to দিয়ে সেন্টেন্স লিখবা, was used to দিয়ে সেন্টেন্স লিখবা, তারপর am is আর used to দিয়ে সেন্টেন্স লিখবা, কমপক্ষে 3টা সেন্টেন্স। তোমরা যারা এর আগে হোমওয়ার্ক করেছো আমি দেখেছি কিছু কিছু টুকটাক ভুল ছিল। আমি ভুলগুলো কেন তোমাদের মার্ক করে দেইনি, তোমরা আরো কয়েকটা ক্লাস করার পর বুঝবা। তোমাদের এখনই আমি ভুল মার্ক করব না, তোমাদের সব হোমওয়ার্কগুলো আমি অবজার্ভ করব, দেখবো, বুঝবো। তারপর আমি দেখবো তোমাদের মধ্যে সবচেয়ে কারা বেশি ভালো করতেছে, কারা একটু খারাপ, তাদেরকে নিয়ে আমি আলাদা চিন্তা ভাবনা করব। বাট এখন তোমাদেরকে আমি ভুল ধরিয়ে দিয়ে হতাশ করব না। তোমরা এখন হোমওয়ার্ক করে যাও। তার মানে যে আমি দেখি না তা কিন্তু না, আমি দেখি। আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে কমপক্ষে 3টা সেন্টেন্স লিখবা। ওকে, সো আমরা ইউজ টু এর ব্যবহার বুঝে গেলাম। 2 নম্বরে আসো। ক্যান, কুড আর কুড হ্যাভ, এই 3টার ব্যবহার আমরা এখন জানব। ক্যান, কুড হ্যাভ। মনে রাখবা এগুলো দ্বারা এইবিলিটি, যাকে বাংলায় বলে কি সক্ষমতা, বুঝায়। সক্ষমতা মানে কি? তাহলে তুমি আমাকে বললা স্যার জানেন আমি আমি হচ্ছে রোবট বানাতে পারি। তার মানে কি তোমার রোবট বানানোর মতো ক্ষমতা আছে, এটা হলো সক্ষমতা। এখন তুমি যদি বলো স্যার আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি হয়তো রোবট বানাতে পারবো এক সময়, ওটা কি সক্ষমতা? না, ওটা হলো সম্ভাবনা। সো ক্যান, কুড বা কুড হ্যাভ দ্বারা সক্ষমতাকে বোঝায়। দ্যাট মিন্স ইউ হ্যাভ দ্যাট এবিলিটি টু ডু সামথিং, তোমার কিছু করার সক্ষমতা আছে, এটাকে বোঝাবে। কিন্তু 3টার মধ্যে মৌলিক পার্থক্য আছে, সেই ডিফারেন্সটা আমরা এখন জানবো। আচ্ছা, ক্যান হলো পারা, আমি পারি, সে পারে, এরকম অর্থে ক্যান। আর কুড, কুড হলো পারতাম, পারতাম অর্থে কুড। বুঝতে পারছো? আচ্ছা, আবার ব্র্যাকেটে লিখো বিনয়ের সাথে কাউকে কিছু বলতে বা জিজ্ঞাসা করতেও কুড ব্যবহার হয়। কুডের আমরা আরেকটা ব্যবহার জানলাম, তোমরা লিখে না, আমি বুঝাবো। বিনয়ের সাথে কাউকে কিছু বলতে কিংবা জিজ্ঞাসা করতেও কুড ব্যবহার হয়। তার মানে কুড মানে শুধু পারতাম এতটুকু নিয়ে থাকলে চলবে না। সরি, এতটুকু বুঝলে চলবে না।
তোমাকে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে কাউকে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে যদি তুমি কিছু করতে বলো যে হ্যাঁ আপনি চাইলে এখন যেতে পারেন বলতেছো, তখন তুমি বলতে পারো ইউ ক্যান না বলে কুড বলতে পারো। হ্যাঁ, তুমি কুড বলতে পারো, ইউ কুড গো নাও, তখন কুড ব্যবহার করতে পারো। আবার যদি আমি বিনয়ের সাথে তোমাকে কোনো প্রশ্ন করি যে আপনি আমাকে এটা বলতে পারবেন, কুড ইউ প্লিজ টেল মি ইট, এরকম বিনয়ের সাথে কাউকে কোনো প্রশ্ন করলেও কুড ব্যবহার হয়। তাহলে আমরা বুঝলাম কি কুড দুইটা অর্থে বসে। একটা হলো ক্যান মানে পারা অথবা কোনো কিছু করার সক্ষমতা বোঝায়, আর কুড মানে কি পারতাম। আমি পারি আই ক্যান, আমি পারতাম আই কুড। এটা ছাড়াও কুডের আরেকটা ব্যবহার, সেটা হলো যে বিনয়ের সাথে কাউকে কোনো কাজ করতে অথবা কাউকে কিছু জিজ্ঞেস করতে, সেক্ষেত্রেও আমরা কুড ব্যবহার করে থাকি। আচ্ছা, আমি উদাহরণ দিব। চলো আমরা এই দুইটার উদাহরণ আগে নিয়ে আসি। আমি যদি বলি আমি পিঠা তৈরি করতে পারি, হ্যাঁ আমি সত্যি পিঠা তৈরি করতে পারি, তোমরাও পারবা। পিঠা তৈরি করা কোনো কঠিন কাজ না। তোমরা একটা পাত্রে একটু চালের গুঁড়া নিবা, চালের গুঁড়া নিতে হবে, আটা ময়দা না। তোমরা একটা পাত্রে তুমি একটু চালের গুঁড়া নিলা, তোমরা সবাই পারবা। চালের গুঁড়ার মধ্যে তুমি একটু ব্রকলি নিতে হবে, ব্রকলি মানে সকালে একটা তুমি পিঠা বানাবা নাস্তা হিসেবে। ব্রকলি চেনো তো, ফুলকপির মতো যেটা আর কি। ব্রকলি হচ্ছে একদম ছুরি দিয়ে কেটে কেটে ঝুরঝুরে করে নিতে হবে। তাহলে প্রথমে কি দিলাম, একটু পানি দিলাম, তারপর একটু চালের গুঁড়া দিলাম, তারপর একটু ব্রকলি দিলাম, এরপর সেখানে 2টা ডিম ভেঙে দিব, সামান্য একটু চিনি দিবা, একদম সামান্য, হাফ চামচের মতো চিনি দিবা, একটু সামান্য একটু লবণ দিবা, তারপর এরপর সেটাকে মিক্সড করো। এরপর একটা প্যান নাও, প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দাও, দিয়ে সেটাকে ঢেলে দাও, এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখো। 5 মিনিট অল্প আছে জাল দাও, নামিয়ে নাও, ছুরি দিয়ে কাটো, গপ গপ করে গিলে খাও। ব্রেকফাস্ট কেমন হবে? আচ্ছা শোনো, তোমরা যারা বার্গার, পিৎজা এগুলো খাও, একদমই খাবা না এগুলো, এগুলোর কোনো পুষ্টি উপাদান নেই। বার্গার, পিৎজা, যত রকমের বিস্কিট আছে, যত রকমের কেক আছে, এগুলোতে কোনো পুষ্টি উপাদান নেই, সব আছে কার্বোহাইড্রেট, কোনো কাজে আসে না, এগুলো খাবাই না। খাবার কিছু যেখানে পুষ্টি উপাদান আছে, আমি যেটা বললাম একটু চালের গুঁড়া, ডিম, দেখছো, ব্রকলি, এগুলো পুষ্টি উপাদান আছে, খেয়ে নিবা। আচ্ছা ওকে, স্যার ইজি টু হিয়ার বাট ডিফিকাল্ট টু মেক। অবশ্যই ইজি টু মেক হবে, তুমি শুধু আমার প্রসেসটা মেনটেন করো। তবে হ্যাঁ সাবধান, একা না, সাথে কাউকে নিবা। তাহলে আমি পিঠা তৈরি করতে পারি, তার মানে আমার করার সক্ষমতা আছে। সো হিয়ার আই শুড ইউজ ক্যান। দ্যাট মিনস হিয়ার দ্য সাবজেক্ট ইজ আমি, দ্যাট মিনস আই, অ্যান্ড ক্যান। তৈরি করার ইংলিশ কি? মেক। সো আই ক্যান মেক। পিঠার জন্য কি? কেক, কেক। সো আই ক্যান মেক কেক, আই ক্যান মেক কেক, আই ক্যান মেক কেক। আমি পিঠা তৈরি করতে পারি। এখন যদি আমি বলি আমি পিঠা তৈরি করতে পারতাম, আমি পিঠা তৈরি করতে পারতাম, আমরা সব বলি না যে আমি আগে অনেক পিঠা তৈরি করতে পারতাম, এখন কেন যেন পারি না, আমরা আগে পারতাম। এরকম অর্থে তোমরা কুড নিতে পারো। তখন আমি কি লিখবো? আই কুড মেক কেক।
আমি পিঠা তৈরি করতে পারতাম। বুঝে গেছো? আচ্ছা, এবার আমরা বিনয়ের সাথে কাউকে কিছু বলার জন্য কুড ব্যবহার করব, কিংবা কাউকে কিছু জিজ্ঞেস করতে কুড ব্যবহার করব। যেন আমি যদি বলি কুড ইউ প্লিজ হেল্প মি, অর্থটা কি হয়? আমাকে কি সাহায্য করতে পারবেন? তোমরা একটা উড দিয়েও লিখতে পারো। আমি যেহেতু কুড শেখাচ্ছি তাই কুডের ব্যবহার। সাহায্য করতে পারবেন? কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি। বিনয়ের সাথে জিজ্ঞেস কর, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন প্লিজ? শোনো, আমি সবসময় একটা কথা বলি, তোমাদেরকেও বলি, প্লিজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড। প্লিজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড ইন দ্য ইংলিশ ডিকশনারি। তোমরা কি জানো ইংলিশ ডিকশনারির বা ইংরেজি শব্দ ভান্ডারে যত শব্দ আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড হচ্ছে প্লিজ। কিভাবে, তাই তো? ম্যাজিক তোমাদের শেখাই দেই। তোমরা এখন থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে কাউকে যে কোনো কিছু বলার সময় প্লিজ ব্যবহার করবা, তাহলেই বুঝবা প্লিজের পাওয়ার কত। সে ফর এক্সাম্পল, তুমি তোমার মাকে বলতে চাচ্ছ যে আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে পানি দাও। এভাবে না বলে তুমি তাকে বলো, বাংলায় বলো বা ইংরেজিতেই বলো, বাংলায় বলো, মা আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ, বা মম প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। ইভেন তোমার ছোট ভাই, তোমার জুনিয়র, তাকে তুমি একটা কাজের কথা বলেছ, এখন তুমি ভাবতে পারো ও তো আমার ছোট, ওকে আমি আবার কি অনুরোধ করতে যাব। নো, তুমি ওকেও বলো, রাফসান তুমি একটু সেখানে যাও তো প্লিজ। ও দৌড়াবে। সে রাফসান তুমি আমার বইটা একটু আনো তো প্লিজ। ও দৌড়ায় নিয়ে আসবে। অর্থাৎ ছোট, বড়, মাঝারি, বৃদ্ধ, যারাই কিছু বলো সাথে প্লিজ বলবা, তাহলে বুঝবা এটা পাওয়ারফুল ওয়ার্ড, অনেক পাওয়ারফুল। পরিচিত, অপরিচিত সবার ক্ষেত্রে প্লিজ ব্যবহার করবা। এটা হলো কোনো কাজ করার ক্ষেত্রে। এর সাথে তোমরা আরেকটা ওয়ার্ড যোগ করবা, সেটা হলো সরি। যে কোনো একটা বিষয়ে যদি প্রবলেম ফেস করো, সরি বলে দিবা। এটা যে কি একটা দারুণ শব্দ, কল্পনা করতে পারবা না। ধরো তুমি একটা উল্টাপাল্টা কাজ করে বলছো, কাজ করে ফেলেছো, তোমার মা বকা দেওয়ার আগেই, তোমার বাবা বকা দেওয়ার আগেই তুমি সরি বলে দাও, দেখবা যে তোমার কিছুই বলবে না। তাই বলে আর প্রতিদিন করো না। প্রতিদিন করলে তখন অবস্থা খারাপ আছে। তাহলে প্লিজ এবং সরি মনে রাখো। আচ্ছা, সো কুড ইউ প্লিজ হেল্প মি, আমাকে কি সাহায্য করতে পারবেন? আচ্ছা আচ্ছা, আবার দেখো আমি যদি আরেকটা বাক্য লিখি, ইউ কুড you could visit our school. ধরো তুমি গ্রামে গিয়েছো, একজনের সাথে তোমার পরিচয় হয়েছে, তাকে তুমি বলেছো তোমার স্কুল অনেক সুন্দর, এগুলো বলেছো তুমি। এখন তাকে বললো, তুমি বলেছো যে তুমি চাইলে আমাদের স্কুল একবার ঘুরে যেতে পারো। এই ক্ষেত্রে তোমার ক্যান ব্যবহার না করে কুড ব্যবহার করলে ভালো হয়। ইউ কুড ভিজিট আওয়ার স্কুল ওয়ান্স। তার মানে বিনয়ের সাথে যখন কাউকে আমরা কিছু করতে বলবো, তখন আমরা ক্যান না দিয়ে কুড দিব। মনে থাকবে, কাউকে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে কুড। সো আমার মনে হয় তোমরা ক্যান এবং কুড এর ব্যবহার বুঝে গেছো। সো বাকি রইল কে? বাকি রইল কুড হ্যাভ। সো লেটস নো অ্যাবাউট কুড হ্যাভ। কুড হ্যাভ এর কাজটা কি লিখে রাখো। লিখো অতীতে, মানে আগে, হ্যাঁ, অতীতে
কোনো কাজ করা সম্ভব হতো, মানে তুমি চাইলে কাজটা করতে পারতা, সম্ভব হতো বা সক্ষমতা ছিল কাজটা করার, কিন্তু কাজটি করা হয়নি, কিন্তু কাজটি করা হয়নি। মানে বর্তমানে না, অতীতে কোনো একটা কাজ করা তোমার পক্ষে সক্ষম ছিলে তুমি, বা সম্ভব ছিল, তুমি চাইলে কাজটা করতে পারতে, কিন্তু কাজটা করা হয়নি, এরকম যদি বুঝায় তাহলে তোমরা কুড হ্যাভ ব্যবহার করতে পারো। তবে কুড হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কারণ হ্যাভ আছে, হ্যাভ থাকলে তো হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই। যেমন কিভাবে সেটা আমরা একটা সেন্টেন্স দেখে নেই, কুড হ্যাভ এর একটা সেন্টেন্স দেখে নেই। আমি বললাম তুমি চাইলেই লোকটিকে সাহায্য করতে পারতে, মানে বুঝতে পারছো? আমি ধরে নিচ্ছি তুমি চাইলে লোকটিকে সাহায্য করতে পারতে, তার মানে কি তুমি করনি সাহায্য। তাহলে অতীতে একটা কাজ করার মানে তোমার সম্ভব ছিল বা সক্ষমতা ছিল, বাট তুমি কাজটা করনি। এরকম ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করি। তো তুমি চাইলেই লোকটিকে সাহায্য করতে পারতে। সো যদি আমি এটার ইংরেজি লিখতে যাই, তাহলে আমাকে কি লিখতে হবে? তুমির জন্য কি? ইউ। আর কুড হ্যাভ নিতে হবে, কুড হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। সাহায্য করা ইংলিশ কি? হেল্প। তো তোমাকে হেল্পের পাস্ট পার্টিসিপল লিখতে হবে কি? হেল্পড। ইউ কুড হ্যাভ হেল্পড দ্য ম্যান, টিকে সাহায্য করতে পারতে। অনেক সময় বলো না, আমরা কিন্তু লোকটিকে সাহায্য করতে পারতাম, আমরা একটা ভুল করেছি রে, আমরা চাইলে লোকটিকে সাহায্য করতে পারতাম, আমরা চাইলে রাফিকে সাহায্য করতে পারতাম, আমরা কিন্তু রাফিকে এখানে ডাকতে পারতাম, তার মানে কি? পারতাম, কিন্তু ডাকিনি। আমরা সেখানে যেতে পারতাম, তুমি চাইলে কিন্তু 1 কেজি মিষ্টি অনায়াসে গিলে ফেলতে পারতে, ইয়েস তুমি পারতে, কিন্তু তুমি খাওনি। সো এরকম ক্ষেত্রে যে একটা কাজ আমি ইফ ইউ ওয়ান্টেড আর প্রয়োজন নেই, কর্ণ সূত্র ধর, ইউ ডোন্ট নিড টু ইউজ ওয়ান্ট। এই কুড হ্যাভের ব্যবহারই তোমাকে বুঝাই দিবে যে কাজটা করতে পারতাম কিন্তু করা হয়নি। এটাই মজা, ওয়ান্ট আর লাগবে না। ইউ কুড হ্যাভ হেল্প দ্য ম্যান, হোয়েন ইউ সে ইউ কুড হ্যাভ হেল্প দ্য ম্যান, এটার মানে হচ্ছে তুমি চাইলে লোকটিকে সাহায্য করতে পারতে। সুতরাং চাওয়ার জন্য আর ওয়ান্টের প্রয়োজন নেই। বুঝে গেছো? তাহলে আমরা ক্যান বুঝলাম, কুড বুঝলাম, কুড হ্যাভ বুঝলাম। এখন তোমাদের কাজ নিচ্ছে, তোমরা বুঝে গেছো, তোমরা ক্যান দিয়ে একটা সেন্টেন্স মেক করবা, কুড দিয়ে একটা সেন্টেন্স মেক করবা, কুড হ্যাভ দিয়ে সেন্টেন্স মেক করবা, কমপক্ষে একটা, চাইলে আরো অনেক বেশি বেশি লিখতে পারো। তাহলে আমি এটা মুছে দিলাম, হ্যাঁ? ওকে, আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হয়েছে কারা আমি একটু দেখে নেই। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে আমার প্রিয় মানুষগুলো, যুক্ত হয়েছে আরিফা, যুক্ত হয়েছে দিভাইনি তারান, দিহি, স্বপ্নিল, ফাহমিদা, ফাইজা, জুয়েনা, কেয়া, কর্ণসূত্রধর, মা আয়েশা, মানহা, মারিয়া, মারিয়াম, মাইশা উদ্দিন, মহিমা, সওদা, OnePlus CPH 2409। Who is the OnePlus?
আচ্ছা, এটা ফোনের নাম OnePlus, সম্ভবত তার নাম লিখে নেই। রয় পল, রিজওয়ান, আমাদের রিজওয়ান, গুড, সাদমান, সাদিক, সামিউল, ইয়াসির আরাফাত, রফি, অ্যান্ড আমাদের হাফসা। আচ্ছা, হাফসা, আগামীকাল কিন্তু স্পোকেনের ক্লাস আছে, মিস করো না। রাইপাল, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা ক্যান, কুড হ্যাভ বুঝে গেলাম। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আরেকটা ব্যবহারে যাব। শুড আই গো? ওকে, তাহলে আমি এবার নাম্বার 3 তে যাব। আপনারা প্লিজ লিখে নেবেন মে, মাইট অ্যান্ড মাইট হ্যাভ। তাহলে এদের কাজ কি? এদের কাজ হলো অনিশ্চিত একটু, মানে সম্ভাবনা, মানে মানে নিশ্চিত না, হইতেও পারে, নাও হইতে পারে, এরকম একটা বিষয়। ক্যান মানে কিন্তু নিশ্চিত বোঝাচ্ছে, বাট মে, মাইট হ্যাভ, এদের কাজ হলো পসিবিলিটি। কি বলা হয়? পসিবিলিটি বা সম্ভাবনাকে বোঝায়। পসিবিলিটি বা সম্ভাবনাকে বোঝায়, সম্ভাবনাকে বোঝায়। আচ্ছা, পসিবিলিটি বা সম্ভাবনা, মে, মাইট হ্যাভ। ওকে, এখন এদের আমরা পার্থক্যটা জেনে নেই। সুন্দর করে লিখে নাও পার্থক্যটা। বর্তমান অথবা ভবিষ্যৎ, যাকে আমরা বলি ফিউচার, ভবিষ্যতের কোনো সম্ভাবনা বুঝাতে মে ব্যবহার হয়। একই রকম ভাবে লিখে নাও বর্তমান বা ভবিষ্যতের ক্ষীণ সম্ভাবনা। ক্ষীণ সম্ভাবনা মানে কি? মানে সম্ভাবনার চেয়েও কম, খুব দুর্বল সম্ভাবনা বুঝাতে মাইট। তাহলে একটা ঘটনা তুমি এখনকার কথা বলো আর ভবিষ্যতের কথাই বলো, আমরা এরকম সম্ভাবনা যদি বুঝাই তাহলে আমরা মে ব্যবহার করি। আরিফা, মহসিনা, ওকে। আর যখন সম্ভাবনাটা খুব কম, ক্ষীণ সম্ভাবনা, তখন হবে মাইট। আমি বললাম আমি আগামীকাল তোমাদের একটা ক্লাস নিতে পারি। আগামীকাল কি বার? মন্ডে, সোমবার। তার মানে সম্ভাবনা কি? খুবই কম, কারণ আমি তো সোমবার ক্লাস নেই না। তাহলে এখানে তুমি বুঝে নিতে পারো যে মাইট ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? আর যদি বলি বুধবার আমি একটা ক্লাস নিব, সেখানে মে দিতে পারো, কারণ বুধবার ক্লাস শিডিউল থাকলেও নানা কারণে তো নাও হতে পারে। তো সাধারণ সম্ভাবনা বুঝালে মে হবে, আর সম্ভাবনা যখন দুর্বল হবে, অনেক ক্ষীণ সম্ভাবনা, তখন হবে কি? মাইট। সে আমি যদি তোমাকে বলি, আমি আমি যদি বলি যে আরিফা, ইউ মে গো, মানে তুমি চাইলে যাইতে পারো। এখন যদি আমি বলি আরিফা, আরিফা মে ভিজিট দ্য প্লেস, মানে আরিফা স্থানটা পরিদর্শন করলেও করতে পারে, সম্ভাবনা আছে। আর যদি বলি আরিফা মাইট ভিজিট দ্য প্লেস, তার মানে সম্ভাবনা খুবই কম। আরিফা মে কাম হেয়ার, তার মানে আরিফা এখানে আসার সম্ভাবনা আছে। আর যদি বলি আরিফা মাইট কাম হেয়ার, তার মানে ও আসলেও আসতে পারে। বুঝতে পারছো? তো তুমি যেমন ব্যবহার করবা মে বা মাইট, তোমার অর্থটা তেমনই প্রকাশ পাবে। তো আমি ফোন দিয়ে বললাম, হ্যালো কর্ণ, তুমি কি আসবা কাল? আগামীকাল কি তুমি আসবা? উইল ইউ কাম টুমরো কর্ণ? ও বললো, স্যার আই মে কাম। তার মানে ধরে নিব আসার একটা চান্স আছে। ও যদি বলে, স্যার
আমি তো সারাদিন ব্যস্ত, আমার তো অনেক কিছু করতে হয়। আপনি ডেকেছেন, আই মাইট কাম। তখন বুঝতে হবে ও আসা না আসা মনে হচ্ছে একই কথা, সম্ভাবনা খুবই কম। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট। গট ইট? সো লিখে নাও, ইট মে রেইন নাও। তার মানে এখন বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। এখন যদি আমি বলি অলদো, যদিও দ্য স্কাই ইজ সানি, মানে আকাশটা রৌদ্রময়, আকাশে রোদ দিয়ে ভরা, ইট ড্যাশ রেইন নাও। অপশনে দিলাম মে এবং মাইট। সো সিলেক্ট ওয়ান করে নিবা। কারণ আমাদের কোর্স প্ল্যান ফলো করো, হ্যাঁ, কোর্স প্ল্যান থেকে আমরা নতুন করে ক্লাসগুলো নিচ্ছি। দু একটা ব্যবহার কোথায় কি শিখেছিলাম সেটার জন্য এটা স্কিপ করা যাবে না। আচ্ছা, অলদো দ্য স্কাই ইজ সানি, তাহলে আকাশে রোদ, কি করবা? বৃষ্টি হওয়ার চান্স কেমন বলো? মাইশা লিখেছে মাইট, তারপর রাইপাল লিখেছে মাইট, মাইশা লিখেছে মাইট, মায়েশা। আচ্ছা, রাইট। আকাশে যদি রোদ হয়, এই আকাশে রোদ হলে কি বৃষ্টি হওয়ার চান্স আছে? খুবই কম। এই জন্য এখানে হবে কি মাইট। সো although the sky is sunny, it might rain now. মজার বিষয় শেখো। তাহলে তোমার মেয়ার মাইটের ব্যবহার তো বুঝে গেছো। আচ্ছা, এবার একটা মজার বিষয় শেখো। মাইট দ্বারা একটা মডাল ভার্ব বা সম্ভাবনাকে বোঝায়। তোমরা যদি মাইটের শেষে শুধু একটা ওয়াই যোগ করে দাও, কি হলো? মাইটি। এই মাইটি মানে হচ্ছে পাওয়ারফুল, মানে কি শক্তিশালী, ক্ষমতাধর। দ্য মাইটি রিভার হ্যাজ ম্যাসাকার্ড এভরিথিং। আমি যদি বলি দ্য মাইটি রিভার, মানে এই যে ক্ষমতাধর শক্তিশালী নদী, হ্যাজ ম্যাসাকার্ড, ম্যাসাকার হচ্ছে ধ্বংস করা, ম্যাসাকার্ড এভরিথিং, we have lost everything. The mighty river has massacred everything. তার মানে কি সেই শক্তিশালী নদী সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাহলে মাইটের সাথে ওয়াই দিলেই হয়ে যাবে মাইটি। এখন যদি তুমি এই মাইটির সামনে যোগ করে দাও অল, অল মানে কি সব, তাহলে সব দিক থেকে মাইটি, সবার চেয়েও মাইটি, কি হবে? অলমাইটি। অলমাইটি হয়ে যাবে কি সর্বশক্তিমান, মানে সবার চেয়েও শক্তিমান। তাহলে মাইটি মানে শক্তিমান, মাইটির সামনে অল দিবা, সেটা হবে সর্বশক্তিমান, অলমাইটি। মজা না? তাহলে আমরা মাইট দ্বারা সম্ভাবনাকে বুঝলাম। মাইটি তো ওয়াই দিলে মাইটি মানে শক্তিমান, শক্তিশালী। সামনে যদি অল দাও, অলমাইটি সবার চেয়ে শক্তিশালী, সর্বশক্তিমান। আমরা বলি কি দ্য অলমাইটি আল্লাহ, দ্য অলমাইটি গড বলো। সো অলমাইটি মানে কি সর্বশক্তিমান। আচ্ছা, তাহলে আমরা মে মাইট এর ব্যবহার বুঝলাম। এবার আসো আমরা মাইট হ্যাভ নিয়ে বুঝবো। মাইট হ্যাভ, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অলমাইটি। ওকে, এবার মাইট হ্যাভ সম্পর্কে আমরা জানবো। লিখে রাখো,
অতীতে ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি। অতীতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি, এমন বুঝাতে আমরা মাইট হ্যাভ ব্যবহার করি। এমন বুঝাতে মাইট হ্যাভ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো অতীতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি। এখন আমি যদি বলি যে আর একটু হলেই সাদমান চিনি মনে করে লবণ খেয়ে ফেলতো, মানে লবণ খাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে কি করবো তখন? আমি এইটাই লিখবো বাংলা বাক্য। দেখি, আমি যদি লিখি যে সাদমান পড়াশোনা মনোযোগ দিয়ে করো, সাদমান পড়াশোনা না করলে কান ধরে দিব টান, হয়ে যাবে খান খান, অপমান সাদমান। সাদমান রাগ করেছো? তাহলে আচ্ছা দেখো, সাদমান চিনি মনে করে, হায় সাদমান কি করেছো তুমি, চিনি মনে করে লবণ খেতে পারতো। দেখো এখানেও কিন্তু পারতো আছে, এখানে পারতো মানেই তোমাকে কুড ব্যবহার করা যাবে না। নো 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 নো, কুড ব্যবহার করা যাবে না। সো এখানে সম্ভাবনা ছিল, মানে একটু হলেই সে চিনি মনে করে লবণ খেতে পারত, বাট খায়নি। খায়নিও, যে সম্ভাবনা ছিল কিন্তু ঘটনা ঘটেনি। এই ক্ষেত্রে তোমাকে মাইট হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে কাজটা কে করেছে? সাদমান। স্যাড ম্যান আসলে একটা হ্যাপি ম্যান, কিন্তু নাম হয়ে গেছে স্যাড ম্যান। আচ্ছা শোনো, দুষ্টমি করছে, রাগ করো না আবার। এখন সাদমানের পরে আমরা কি দিব? মাইট হ্যাভ দিব, কারণ ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি। তাহলে মাইট হ্যাভ। এবার ভার্ব নিতে হবে। ভার্ব কোনটা? খাওয়া। খাওয়ার ইংলিশ কি? ইট। ওইভাবে ইটের তো একটা জীবন আছে, তুমি একে সারা জীবন ব্যবহার করবা? আর নাই কেউ? অনেকে আছে তো। ইটের পরিবর্তে তোমরা কনজিউম ব্যবহার করতে পারো। তাহলে আমি লিখবো কনজিউম। যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কনজিউমের সাথে যোগ হবে ডি, সো কনজিউমড। সাদমান মাইট হ্যাভ কনজিউমড। সে কি কনজিউম করতে পারতো? চিনি নাকি লবণ? লবণ, সল্ট। দেখেছো, আমরা সাবজেক্ট লিখেছি, আমরা ভার্ব লিখেছি, আমরা অবজেক্ট লিখেছি। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে তোমার পেছন দিক থেকে লিখতে হবে। মনে করার ইংলিশ কি? মাইন্ড না, মনে করার ইংলিশ হচ্ছে কনসিডার, বা থিঙ্কও দেয়া যায়, তো কনসিডার দিবা, কনসিডার। তাহলে কনসিডারিং, ওয়াই আইএনজি, তাই তো? শোনো পরে লিখো, যখন দেখবে এরকম ক্রিয়ার সাথে এ থাকবে, ক্রিয়া প্লাস এ, তখনই ভার্বের সাথে আইএনজি করবা। আমি যদি বলি মনে করে, কনসিডারিং, খেয়ে, ইটিং, গেয়ে, সিঙ্গিং, দৌড়িয়ে, রানিং, হেসে, লাফিং, খেদে, ক্রাইং, ঘুমিয়ে, স্লিপিং। ক্রিয়ার সাথে এ বা ইয়ে থাকা মানে ভার্ব প্লাস আইএনজি দিবা।
তাহলে দেখো, মনে করে মানে কনসিডারিং। এবার কি? চিনি, সুগার। Salman might have consumed salt considering sugar. চিনি মনে করে সালমান লবণ খেয়ে ফেলতে পারতো, কিন্তু খায়নি, বেঁচে গেছে। এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু থ্যাংক ইউ রিজওয়ান, তোমরা সুপার হিরো, আমি তো বুড়ো। ইউ আর দ্য সুপার হিরো, আর আমি আই এম দ্য বুড়ো। আমি ধীরে ধীরে বুড়ো হচ্ছি, আর তোমরা সুপার হিরো হচ্ছ। আচ্ছা, আমরা তোমার মাইট হ্যাভ বুঝে গেছো না? তাহলে আমরা মাইট হ্যাভ দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করব। বলতে পারি, I might have fallen in danger. I might have fallen into danger. ইস, আমি বিপদে পড়তে পারতাম। I might have fallen into danger. Have fallen, ইনও দিতে পারো, ইনটু দিতে পারো, ইন বা ইনটু danger। তার মানে আমি অল্পের জন্য বিপদের মুখোমুখি হইনি, বিপদে পড়িনি, তখন তোমাকে might have দিতে হবে। Might have fallen into danger। বুঝতে পারছো? অনেক মজার ব্যবহার। মডাল মানেই মজা, মডাল মানেই মজা। আমরা মে, মাইট হ্যাভ বুঝে গেলাম, ক্যান, কুড হ্যাভ বুঝে গেলাম। এবার আমরা শুড বুঝবো। শুড লিখো। শুড। আর শুড হ্যাভ, এই দুটোর ব্যবহার আমরা বুঝে নিব। শুড এবং শুড হ্যাভ, শুড এবং শুড হ্যাভ এর ব্যবহারটা আমরা এখন বুঝে নিব। শুড এবং শুড হ্যাভ এর ব্যবহারটা আমরা বুঝে নেব। সো তোমরা লিখে নাও, কোন কাজ করা উচিত বুঝাতে শুড প্লাস ভার্বের বেস ফর্ম। কাজ করা উচিত, শুড প্লাস ভার্বের বেস ফর্ম। এবার লিখে নাও, কোন কাজ যা করলে মন্দ হয় না, মানে খারাপ হয় না, এমন বুঝাতে তোমরা হ্যাড বেটার ব্যবহার করবা। হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে শুড আর হ্যাড বেটারের ব্যবহারটা সিমিলার। তাহলে একটা কাজ করা উচিত তোমার দায়িত্বের মধ্যে পড়ে, তখন হবে শুড। আর যদি এমন হয় যে করলে খারাপ হয় না, করলে ভালোই হয়, মানে তোমার দায়িত্ব না, এক্স্যাক্টলি নট ইউর রেসপন্সিবিলিটি, নট ইউর ডিউটি, বাট কাজটা করলে ভালোই হয়, এরকম ক্ষেত্রে হ্যাড বেটার। বুঝো নাই মনে হয়? তোমার যা করা দায়িত্ব ওইটার জন্য শুড, আর যেটা তোমার দায়িত্ব না বাট কাজটা করলে ভালো হয়, তখন তুমি শুড দিবা না, তখন দিবা তুমি হ্যাড বেটার। তো তোমার বললাম, তো তুমি আমার সাথে বেড়াতে আসছো, আমি কি বললাম, আজ রাতটা এখানে থেকেই যাও, আজ রাতটা এখানে থেকে গেলেই তোমার ভালো হয়, তোমার কি এখানে থাকার দায়িত্ব না, এই জন্য আমি শুড দিব না, আমি বলবো হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার স্টে হিয়ার টু নাইট। মজা না? অনেক মজা। তাহলে যা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, করা উচিত, তার জন্য হবে শুড। আর যা ঠিক দায়িত্ব না, তবে কাজটা করলে ভালো হয়, মন্দ হয় না মানে ভালো হয়, এরকম ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে হ্যাড বেটার। আমি বলি না, ধুর আমি কলম খুঁজে পাচ্ছি না, এর চেয়ে আমার একটা কলম কিনে আনাই ভালো ছিল, বলো কিনা?
তুমি কলম খুঁজে পাচ্ছ না, অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে কলম খুঁজতেছো, পাচ্ছ না, কোথায় গেল কলম আমার, কোথায় কলম। মেজাজ খারাপে বললা, ধুর, এর চেয়ে আমার একটা কলম কিনে আনাই ভালো ছিল। at the time you should use had better, not should। তখন তোমাকে বলতে হবে I had better buy a pen, I had better purchase a pen। বুঝতে পারছো? আমরা তোমরা এবার had better আর should খুব সুন্দর বুঝে গেছো। যেমন একটা বাক্য লিখো, we should plant trees around our home estates। শোনো, হোম এস্টেট মানে বসত বাড়ি, মানে আমরা যে বাড়িতে থাকি তার আশেপাশটা মিলে বসত বাড়ি হয়, সেটা হাউস বা হোম না, হোম এস্টেট। সো উই শুড প্ল্যান্ট ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম এস্টেটস। আর এর আশেপাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত, বিকজ এটা আমাদের দায়িত্ব। বৃক্ষ না থাকলে আমরা বাঁচবো কিভাবে বলো? শুধু তো মুখে মুখে বলি বৃক্ষ আমাদের বন্ধু। বাবা, তুমি তো বন্ধুকে বাসায় দাওয়াত দাও না। এখন তুমি বলবা স্যার আমি তো অ্যাপার্টমেন্টে থাকি, সেখানে বৃক্ষরোপণ করবো কেমনে? তুমি বারান্দায় একটা বৃক্ষরোপণ করো। হ্যাঁ, অন্তত তুমি বৃক্ষকে জানিয়ে দাও, হে বন্ধু, আমার বাসায় মাটি নেই, তবুও আমি তোমাকে আমার বারান্দায় রেখেছি, কারণ তুমি আমার বন্ধু। জানানো উচিত কিনা? উচিত। এই জন্য এখানে শুড দিয়েছে, উই শুড প্ল্যান্ট ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম এস্টেটস। এখানে হ্যাড বেটার দেওয়া যাবে না। এখন যদি আমি বলি ইউ হ্যাড বেটার leave the place। সে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো রিক্সার জন্য, রিক্সা পাচ্ছ না, বাসও নেই, তো আমি তোমাকে বললাম যে তুমি তুমি বরং এই জায়গাটা ছেড়ে যাও, সামনে যাও, ওখানে পাবা। তো তুমি যে জায়গাটা ছেড়ে যাবে, এটা কি তোমার দায়িত্ব? নো, তোমার দায়িত্ব না। এই জন্য আমি এখানে শুট দিব না। জাস্ট আমি বলতে চাচ্ছি যে তুমি স্থানটা ত্যাগ করলে তোমার জন্য ভালো হয়। এই জন্য ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, 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 ইউ হ্যাড বেটার গো দেয়ার, ইউ হ্যাড বেটার কাম হিয়ার, ইউ হ্যাড বেটার স্টে হিয়ার, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, জানি না। তাহলে কোন কাজ করলে ভালো হয় এরকম ক্ষেত্রে আমরা হ্যাড বেটা দিব। আর যা তোমার রেসপন্সিবিলিটি, যা তোমার করা উচিত, এরকম ক্ষেত্রে আমরা কি দিব? শুড। উই শুড রাইট 10 সেন্টেন্সেস বাট বেটার টু রাইট মোর। এই তো ধরে ফেলছো। ওর 10টা বাক্য লেখা দায়িত্ব, আর বেশি লিখলে চাইলে লিখতে পারে। তো জিনিয়াস। হুম, কর্ণ, তোমরা সব জিনিয়াস। আচ্ছা, তাহলে এখানে আমরা শুড এবং হ্যাড বেটারের ব্যবহারটা খুব চমৎকার বুঝে গেলাম। দেখেছো, শুধু শব্দার্থ করলে হবে না। হ্যাড বেটার মানে উচিত, শুড মানেও কিন্তু উচিত। অথচ দেখো, দেয়ার ইজ আ ডিফারেন্স, দেয়ার ইজ আ গ্রেট ডিফারেন্স। বাংলা অর্থ কিন্তু এক, কিন্তু ব্যবহার এক একদমই না। তুমি যদি বলো উ ফ্রি, তুমি চলে গেছো, তুমি বলছো আই হ্যাড বেটার লাভ মাই কান্ট্রি, আমার দেশকে আমার ভালোবাসা উচিত। তোমার কি বলবে জানো? তোমার বলবে একটু দেশকে ভালোবাসে না। হ্যাড বেটার কেন? তোমাকে বলতে হবে আই শুড, আই মাস্ট লাভ মাই কান্ট্রি। হ্যাড বেটার হচ্ছে যা করলে ভালো হয় এমন কিছুকে আমরা কি বলি? হ্যাড বেটার বলি। মনে থাকবে? আচ্ছা, সো লক্ষ্মী সোনা চাঁদের কণা, এবার চলো আমরা শুড হ্যাভ বুঝে নিব। ছোট্ট বন্ধুরা, তোমরা এবার আমার সাথে লিখে নেবা কি? শুড হ্যাভ। শুড হ্যাভ এর ব্যাপারটা কি লিখে রাখো। লিখো, কোনো কাজ করা উচিত ছিল, কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটি করা হয়নি। আহারে, কাজটি করা হয়নি, এমন বুঝাতে, এমন বুঝাতে শুড হ্যাভ
প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। তাহলে একটা কাজ করা উচিত ছিল কিন্তু কাজটি করা হয়নি এমন বোঝাতে শুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। এই তোমাদের মধ্যে আজকে রাফসান জয়েন করেনি কেন? বুঝলাম না। রাফসান আমাদের স্পোকেন ইংলিশ এবং ফাউন্ডেশন দুইটা কোর্সেই যুক্ত, বাট ও আজকের ক্লাসে জয়েন করেনি। আমার জন্য একটা মজার বিষয় হচ্ছে আমি তোমাদের ব্যাচ থেকে আরো 4 জন ছোট্ট বন্ধুকে পেয়েছি আমার স্পোকেন ইংলিশ কোর্সে। ওখানে আর আমার একা ফিল হয় না, আমি আরো 4 জন ছোট্ট বন্ধুকে পেয়েছি, তার মধ্যে রাফসান একজন। ইন্টারনেট ইস্যু হতে পারে। তাহলে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটি করা হয়নি এমন বোঝাতে শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার হয়। যেমন আমি যদি বলি ইউ শুড হ্যাভ হেল্প দ্য ম্যান, তার মানে আমি কি বলতে চাচ্ছি বলো তো? আমি যদি তোমাকে বলি এই ইউ শুড হ্যাভ হেল্প দ্য ম্যান, তার মানে আমি রাগ করেছি, তোমার লোকটিকে সাহায্য করা উচিত ছিল, তুমি করনি। ওয়াই? ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ ফোনড মি, ইউ শুড হ্যাভ কলড মি, ইউ শুড হ্যাভ ভিজিটেড দ্য প্লেস, ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল, তুমি ফেল করেছো এখন কেন? ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল, তোমার ভালো করে পড়া উচিত ছিল। বুঝতে পারছো? কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটা করা হয়নি এমন বুঝাতে শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার হয়। ক্লিয়ার? আচ্ছা, ডান। লিখেছো না? লক্ষ্মী সোনা, চাঁদের কণা, ছোট্ট বন্ধুরা, এবার শোনো, তোমাদের এখন মন খারাপ করে দিব। মন খারাপের খবরটি হলো আমি যে কটি মডাল ভার্বের ব্যবহার শেখালাম সেগুলো উপর প্রত্যেকটা মডেল দিয়ে একটা করে সেন্টেন্স লিখবা, কমপক্ষে অ্যাটলিস্ট আ সেন্টেন্স। তুমি চাইলে আরো বেশি লিখতে পারো, যেমন কর্ণ অনেক বাক্য লিখে ফেলছে, অনেকেই লিখে ফেলছো। এটা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবো আগামীকাল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমাদেরকে আমি একটা ভোকাবুলারি শিট দিয়েছি, মনে আছে? রাইট। সেখানে কি লেখা আছে? লেখা আছে খাওয়া। খাওয়ার ইংলিশ কি? খাওয়ার ইংলিশ হলো ইট। আবার কি? কনজিউম। ইট হচ্ছে বেসিক লেভেলের ওয়ার্ড, কনজিউম হচ্ছে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। তোমাকে এগুলো শিখতে হবে। তোমাদের নেক্সট বুধবারে আমি তোমাদের একটা পরীক্ষা নেব এটার উপর, সব ভোকাব না, ওখানে দেখবে লেখা আছে ক্লাস 1, 2, 3, এই 3টার উপর পরীক্ষা নেব আমি। মানে এই 3টাতে যে ওয়ার্ডগুলো আছে শিখবা। কিভাবে পরীক্ষাটা নিব? খুব সহজ। পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা। হ্যাঁ, মৌখিক পরীক্ষা হবে। আগে মৌখিক পরীক্ষাটা নিব। কিভাবে নিব? আমি বলবো ইট, তুমি বলবা নো নো নো, কনজিউম। বুঝতে পারছো? আমি বলবো মেক, তুমি বলবা নো নো নো, বিল্ড। অনেক মজা হবে। অর্থাৎ আমি বেসিকটা বলবো, তোমরা অ্যাডভান্সটা বলবা, স্পেলিং সহ বলবা প্রয়োজনে। সো ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের যত ভোকাবুলারি আছে সব ভোকাব পড়ে ফেলবা। আর আমি জানি তোমাদের জন্য এটা কোনো কঠিন কাজই না। দেখি একটু, আমি জানি তোমাদের প্যারেন্টসরা তোমাদেরকে ভালো করে না চিনলেও আমি তোমাদেরকে হারে হারে চিনি। তোমরা প্রত্যেকেই একটা করে জিনিয়াসের ডিব্বা, তোমরা প্রত্যেকেই একটা করে ট্যালেন্টের ডিব্বা, তোমরা প্রত্যেকেই একটা করে কিউটের ডিব্বা, এটা আমি জানি। কিন্তু তোমরা অনেক চালাক আছো, তোমরা যে অনেক পড়তে পারো
এইটা বাবা মাদেরকে বুঝতে দাও না, সেটা আমি জানি। সমস্যা নেই, এটা আমি বলবো না। জাস্ট তোমরা আমার পড়াটা ঠিকঠাকভাবে পড়লেই হলো। বুঝতে পারছো? আমি তোমাদের প্যারেন্টসদেরকে বলবো না যে ওরা এত পারে। তোমাদের কাজ হলো ক্লাস 1, 2, 3 এই 3টা খুব ভালো করে পড়বা। ওকে? কি ছোট্ট বন্ধুরা? ইয়েস অর নো? চ্যাট বক্সে লিখো। পারবা কিনা? ইয়াস, সবাই পারবে। ইয়াস, সবাই পারবে, সবাই পারবে। ওয়াও! আমি বলেছি না? তোমরা সবাই পারবে। আমি তোমাদেরকে হাড়ে, হাড়ে চিনি। বললাম না? তোমরা একেকটা করে তোমাদের মাথা, প্রতিভা, ট্যালেন্ট দিয়ে ভরা। এটা আমি জানি। হ্যাঁ? সো আমার কাছে লুকায় থাকতে পারবে না। হ্যাঁ, এই বুধবার পরীক্ষা নিব। জাস্ট আর ২ দিন পর। আপনি বললে আম্মু বিশ্বাস করবে না। না করুক, মারহা, আমি তো জানি। তুমি কি? তোমার আম্মু না জানুক, আমি তো জানি। তুমি কি? আমি জানি। তুমি তোমার এই ৩টা ক্লাসের ভোক্যাব পড়া তোমার জন্য ১ ঘন্টা যদি মন দিয়ে পড়ো। আমি তো জানি তোমরা ১ ঘন্টায় পৃথিবী ছারখার করে ফেলতে পারো। এটা আমি জানি। বেশি বাম দিয়ে ফেললাম? না, ঠিক আছে। ওকে। স্যার আমি নিজেও জানি না আমি কি। এই আমি জানি তুমি মাইশা। ইয়ারের শেষে লাস্ট এক্সাম। স্যার আমি তো জানতাম না যে আমি ট্যালেন্টেড। আরে আমি জানি তো। তোমরা কি করো না করো সব জানি আমি। শোনো, তাহলে আজকের মতো এখানেই আমাদের ক্লাস বন্ধ। এই যে পর্দা সরে আসলো মঞ্চের। এখন তোমরা কিছু দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। যখন নাটক শেষ হয় কি হয়? নাটক শেষ হলে মঞ্চের পর্দা ধীরে ধীরে ঢেকে যায়। আর নাটক শুরু হলে ধীরে 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 পর্দা নেমে আসে, নেমে আসে, নেমে আসে, নেমে আসে। শুরুতে বলে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Today I'm going to discuss use of modal verbs. That you all are ready with your pen and paper, so just try to listen to me what I am going to say you. So let's start with the use of can, could have, may, might and might have, তাই না? সো আমার বক্তব্য শেষ। এখন ধীরে ধীরে পর্দা নিচ থেকে উপরের দিকে যাবে, যাবে। আমাদের ক্লাসটা এই মুহূর্তে এন্ড হবে। কই আমাদের রেডি? পর্দা উপরে যাবে, ক্লাস রেডি হবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আবারও কথা হবে নেক্সট ক্লাসে। হোমওয়ার্কটা প্লিজ একটু কইরো, আমি জানি তোমরা ট্যালেন্টেড। সো আসসালামু আলাইকুম।